আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাঙ্ক্ষিত সেই 30টি অঙ্ক নিয়ে আমি আসছি। আজকে হচ্ছে আমরা গতদিন 12টা অঙ্ক করিয়েছিলাম তোমাদেরকে। আজকে 13তম থেকে 30তম অঙ্ক করাবো। তোমরা যারা আছো তারা প্রত্যেকেই হচ্ছে গত ক্লাসের সেই 12টা অঙ্ক কে কে করেছো একটু আমাকে গ্রুপে জানাও। 12টা অঙ্ক কে কে করেছো? হ্যাঁ, আমাকে একটু জানাও তোমরা হচ্ছে 12টা অঙ্ক কে কে করেছো তোমরা ক্লাসে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা জয়েন করতে থাকো এবং হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ লাইভটি দেখো। গ্রুপে অনেক অনেক পোস্ট হয়, এই জন্য তোমরা লাইভটি তোমাদের হচ্ছে টাইমলাইনে শেয়ার করে দাও। আমি একটু আমার টাইমলাইনে শেয়ার করে দিয়ে আসি। হ্যাঁ, যেহেতু অনেক অনেক পোস্ট হয় গ্রুপে, তুমি হচ্ছে এইটা খুঁজেই পাবা না কোথায় আছে কিভাবে আছে। ঠিক আছে, আচ্ছা তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু গ্রুপে ঘুরে আসো। ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিয়ে আসি। শেয়ার করে দিয়ে আসি। প্রথমে হচ্ছে শেয়ার, আচ্ছা খাতা মাথা নিয়ে প্রত্যেকে রেডি হও এবং হচ্ছে গত ক্লাস মানে হচ্ছে কেমিস্ট্রি 1 থেকে 12টা অঙ্ক আমরা গত ক্লাসে করেছিলাম। ফার্স্ট পার্টে তোমরা কে কে করেছো? এটা কিন্তু হচ্ছে আমি যেগুলো পড়াবো এর বাইরে প্রশ্ন কোনোভাবে আসবে না। হয়তো হচ্ছে ডাটা চেঞ্জ করে আসতে পারে, কিন্তু এর বাইরে আসলে অঙ্ক আসবে না। ঠিক আছে, শেয়ার টু দ্য গ্রুপ হচ্ছে আমরা হচ্ছে একটু শেয়ার করে আসি। অ্যাকসেপ্ট হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি ফিজিক্স ওকে। আচ্ছা, দ্রুত একটু জয়েন করতে থাকো। আমরা বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যেই আমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা, এত ক্লাস করে রিভাইসের টাইম পাচ্ছি না। যাদের দরকার নাই তারা চলে যায়, ঘুমাও, নাক ডেকে ঘুমাও, কোনো দরকার নাই। হ্যাঁ, যারা হচ্ছে যাদের প্রয়োজন আছে দ্যাট মিনস হচ্ছে শুধু তারাই থাকবা। কাজেই সবাইকে তো সব কিছু দরকার নেই। যারা পারো বেস্ট পজিশন তারা একটা দরকার নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু আচ্ছা, কেমিস্ট্রি নিয়ে বহু টেনশন, প্রতিদিন প্রচুর টেনশন করবা কিন্তু পড়ালেখা করবো না। ঠিক আছে, এটি হচ্ছে মূল কাজ। প্রতিদিন প্রচুর পড়াশোনা, প্রচুর ঠিক আছে। গণিত 4টা 5টাও থাকতে পারে, অ্যাটলিস্ট 3টা থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে। আমরা হচ্ছে আচ্ছা, কেমিস্ট্রি যারা টপিক নিয়ে কথা বলতেছো সেটা টপিকের ক্লাস গ্রুপে দেওয়া আছে, ভালো করে দেখে নিও। আমি হচ্ছে সেখানে তোমাদের ক্লাস নিব। আচ্ছা, তোমরা তোমাদেরকে হচ্ছে আচ্ছা এই নোট ফোট কিন্তু ক্লাসে হবে না, এটা আমি আগেও বলছি। যারা প্রয়োজন তারা নিজেরা নোট করবা, নিজেরা ক্লাস করবা। নোট টোট ক্লাস করার কোনো দরকার নাই। ঠিক আছে, নিজেরা ক্লাস করবা নিজেরাই। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকেই আছো যারা হচ্ছে ক্লাস করতেছো, ক্লাস করতে থাকো তোমরা। আজকের ভেরি গুড ভেরি গুড, আমরা ক্লাস শুরু করে দিব। অলরেডি হচ্ছে আমরা
5 মিনিটস হয়ে গেছে, সো আমরা ক্লাস শুরু করে দেব। আচ্ছা, গাণিতিক রসায়ন, গাণিতিক সমস্যা, মানসিক সমাধান। আমাদের অঙ্ক করতে হবে ক্যালকুলেটর ছাড়া। তোমরা জানো যে ভর্তি পরীক্ষায় সাধারণত যে অঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া আনসার করতে হয়। যেহেতু ক্যালকুলেটর ছাড়া আমাদের অঙ্ক আনসার করতে হবে, সেই জন্য আমরা হচ্ছে অঙ্কগুলোর মানে টেকনিক বা ট্রিক্সগুলো এমনভাবে জানতে হবে যেন আমরা ক্যালকুলেটর ছাড়া সেগুলো আনসার করতে পারি। ঠিক আছে, তোমরা জানো যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে টাইম মেনটেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইম মেনটেন নিয়ে যাদের সমস্যা হবে তারা কিন্তু অবশ্যই আমার হচ্ছে আজকের গ্রুপে একটা লাইভ আছে, অ্যাসপেক্ট সিরিজের পেজে লাইভটা আছে, তো লাইভটা তোমরা হচ্ছে অবশ্যই করে নিবা। আর হচ্ছে যারা ক্লাস করবা এবং অন্যদের মেনশন করবা। আসলে দেখো, আসলে কেমিস্ট্রি তে হচ্ছে 20-এ 20 তোলা কিন্তু একটু টাফ আছে, বাট হচ্ছে একটু চেষ্টা করলে 20-এ 20 তোলা সম্ভব। কিন্তু তুমি হচ্ছে অন্য যে কোনো সাবজেক্টে দ্যাট মিন্স হচ্ছে 20-এ 20 তোলা তো সম্ভবই না, কিছু কিছু সাবজেক্টে আছে, কিন্তু কেমিস্ট্রিতে সম্ভব যদি একটু এফোর্ট দাও। কিন্তু কিছু কিছু সিলি মিস্টেকের কারণে তোমরা কিন্তু পরীক্ষা আনসার করতে পারবা না। সেজন্য আমি বলবো হচ্ছে তোমরা অবশ্যই যারা ক্লাসে আছো তারা একটু অ্যাটেনশন দাও এবং হচ্ছে খাতা মাথা কলম নিয়ে রেডি থাকো। আচ্ছা, আমরা শুরু করতেছি। অলরেডি আমরা 400 জয়েন করে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে আমরা অনেক বেশি আছি। আজকে সাজেশন দিয়েন, ওকে। আচ্ছা, দেখি কি করা যায়। তোমাদের উপস্থিতি বলবে যে আমরা আজকে কি দিব, সাজেশন দিব না কি দিব, ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ক্লাসে আছো, প্রত্যেকেই যারা ক্লাস করছো, ক্লাসে তোমাদের একটা বিষয় আমি বলে দেই, সেটা হচ্ছে আমি যে অঙ্কগুলো করাবো এই অঙ্ক টপিকটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালাইজ নেটওয়ার্ক বইটা প্রথম কিন্তু আমিই লিখেছিলাম একাই। এরপরে কালক্রমে বারবার হচ্ছে অনেক রাইটার আসছেন, ঠিক আছে। এবং প্রথমবার যখন আমি নেটওয়ার্ক বইটা লিখি তখন ছোট্ট একটা বই থেকে সব প্রশ্ন কমন পড়েছিল, সেজন্য আসলে তার জনপ্রিয়তা ছিল অনেক বেশি। কালক্রমে গত বছরও আমাদের কিন্তু 90+ কমন পড়ছে এবং প্রমাণসহ আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট ক্লাস করতেছো, তোমাদেরকে আমি বলছিলাম যে পরীক্ষার আগের 72 ঘন্টা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। 72 ঘন্টা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 72 ঘন্টায় আমাদের হচ্ছে শেষ মুহূর্তের করণীয়টা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়ার জন্য শর্ট সিলেবাসের বাইরে কিছু গুরুত্বপূর্ণ টপিক্সের কথা আমি বলেছিলাম। এবং সেই জন্য তোমাদেরকে আমি হচ্ছে নেটওয়ার্কের যে চূড়ান্ত সাজেশনটা, এটা কিন্তু নেটওয়ার্কের রাইটার যারা আছে, মেহফুজ, সুমন, আমি, তারপরে হচ্ছে তোমার রিয়াদ, নাইম, মানে আমাদের পুরো ফ্যামিলিটা মিলেই এই চূড়ান্ত সাজেশনটা তৈরি করা হয়েছে। তো এটা পরীক্ষার আগে একবার হলেও তোমরা দেখে যাবা। যারা হচ্ছে দেখে যাবা না, আই থিঙ্ক হচ্ছে তারা এটার সাফারিং করবা, কারণ হচ্ছে পরীক্ষার আগে পুরো বইটা রিভিশন দেওয়া কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এখন এই চূড়ান্ত সাজেশনটা তোমাদের কার কার কাছে আছে একটু মানে হচ্ছে বলো তো দেখি, যে তোমাদের কাছে কার কার কাছে চূড়ান্ত সাজেশনটা আছে। দ্যাট মিন্স হচ্ছে চূড়ান্ত সাজেশনটা তোমরা মানে কাছে রেখেছো, পরীক্ষার আগে রিভিশন দিবা। এখন কে কে আছো দেখি, কারা কারা হচ্ছে সিরিয়াস স্টুডেন্টগুলোকে আমি একটু, হ্যাঁ, লাস্ট নাইট ফাইট বইটা তো কতটুকু ইম্পর্ট্যান্ট এটা আমি বলছি যে এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ইম্পর্ট্যান্ট এত বেশি যে হচ্ছে মূল টপিকগুলো পরীক্ষার আগে দেখে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার আগে তুমি পুরো বই রিভিশন দিতে পারবে না, তুমি অনেক কিছু পড়েছো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেকশন করেছো এবং সেটা কিন্তু আসলে তোমার হলো ঠিক আছে। আমার বিষয় হচ্ছে সেটা কিন্তু আসলে পরীক্ষার আগে তোমার হলো একসাথে কম্পাইলিং জিনিসগুলো আছে। হ্যাঁ, একজন পার্সোনাল ব্যক্তি একটা সাজেশন তোমাকে দিবে, সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমন তার চেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট হলো আমরা সবাই মিলে যেটা করেছি, এটি কিন্তু পরীক্ষার হলে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যাদের নাই হচ্ছে তারা হচ্ছে প্রচুর ক্লাস করো। আমাদের কাছে কিছু স্টুডেন্ট আছে, আচ্ছা, আমাদের কাছে কিছু স্টুডেন্ট আছে, তারা কি করে প্রচুর মানে হচ্ছে সিরিয়াস, ভাই আমি তো চান্স না পেলে বাঁচবো না, আমার তো চান্স লাগবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে কিন্তু পরীক্ষার আগে আমি ক্লাসে আরও কয়েকদিন আগে বলছি, যেখানেই থাকো যে লাস্ট নাইট ফাইটটা কিন্তু একবার পড়ে যাবা। তোমাদের জন্য মেসেজ হচ্ছে তোমার নিয়ারেস্ট লাইব্রেরিতে তুমি এই সাজেশনটা পাবা, অবশ্যই এটা কালেকশন করে নিবা। লাস্ট নাইট ফাইট যদি না পাও
তাহলে দেখবা যে হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে পরীক্ষা দিতে যাবা সেই হলগুলোতে পাবা, সেখানে লাইব্রেরিগুলোতেও পাবা। তোমরা অবশ্যই সেখান থেকে হচ্ছে সেগুলো কালেকশন করে নিতে পারবা, ঠিক আছে? যাদের কাছে এখনও নাই তারা হচ্ছে ওইটা অবশ্যই কালেকশন করে নিবা, কারণ হচ্ছে ওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা দিলেই টের পাবা, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বলছিলাম, গত বছরে যে প্রশ্নগুলো আসছে প্রায় 80% প্লাস টপিক টাচ করে আসছে। হ্যাঁ, নেটওয়ার্ক বই থেকে যেমন ডাইরেক্ট কমন পড়ে, ওইখান থেকে টপিক কমন পড়ে, এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এখন দেখি হচ্ছে শুরু করি আমরা আজকের ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাসে হচ্ছে আমরা পড়াবো হচ্ছে 18টা অঙ্ক, তাই না? 18টা অঙ্ক পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এই 18টা অঙ্কের 1 নাম্বার অঙ্কটা হচ্ছে 1 নাম্বার আমরা কি বলবো, নাকি আমরা হচ্ছে 13 নাম্বার বলবো? আমরা বলবো হচ্ছে 13 নাম্বার। গত ক্লাসে আমরা 12 পর্যন্ত পড়িয়েছি। 13 নাম্বারের প্রথম হচ্ছে প্রাইভেট সংক্রান্ত সমস্যা, ব্যক্তিগত সমস্যা, বুঝতে পারছো? পিভিটি সংক্রান্ত সমস্যা, পিভিটি, ঠিক আছে? পিভিটি, আচ্ছা, পিভিটি সংক্রান্ত সমস্যা, দ্যাট মিন্স হচ্ছে তোমাদের দেখবা হচ্ছে প্রাইভেট সংক্রান্ত সমস্যা। তোমরা যারা অ্যাডমিশন টেস্ট এখানে আছো, তোমাদের হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে পি পি যদি স্থির থাকে, পি মানে হলো চাপ, চাপ মানে চার্লসের সূত্র, চাপ স্থির থাকে, আয়তন স্থির থাকলে হচ্ছে গেল-শাকের সূত্র, আর তাপমাত্রা স্থির থাকলে কি হয় বলো? তাপ মানে হিট, হিট মানে বয়েল, হিট মানে মানে তাপ মানে হিট, হিট মানে বয়েল, বয়েল সূত্র কী হয়? বয়েলের সূত্র বয়েল স্থির থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো কি না যে এটা হলো চার্লসের সূত্র, এটা হলো হচ্ছে কি বলো গেল-শাকের গ্যাস আয়তন সূত্র, আর এটা হলো কি বলো বয়েলের সূত্র। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবা, এদের মাঝে সম্পর্কটা কিন্তু জানতে হবে। মনে রাখবা, যে কোনো একটা স্থির থাকলে বাকি দুটো কি হয় বলো? সম্পর্ক নির্ধারিত হয়। তার মানে হচ্ছে দেখো, চাপ স্থির, আয়তন স্থির, আর কি বলো তাপমাত্রা স্থির। তার মানে হলো চাপ স্থির, স্থির তাপমাত্রা, চাপ স্থির থাকে, তারপরে কি বলো আয়তন স্থির থাকে, তারপরে কি বলো তাপমাত্রা স্থির থাকে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে চাপ, তাপমাত্রা, আর হচ্ছে চাপ, আয়তন, আর হলো তাপমাত্রা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আমরা দেখি কার সাথে কি সম্পর্ক আছে। সম্পর্ক দুই ধরনের, একটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর একটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক মানে বাড়লে বাড়বে, গুণ করলে গুণ হবে, ভাগ করলে ভাগ হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে ধরো, যে মোরে দিল বিষে ভরা বান, আমি দেব তারে বুক ভরা গান। এই ব্যাপারটা কি? সেটা হচ্ছে, যে মোরে দিল আমাকে বিষে ভরা বান, আমি দেব তারে বুক ভরা গান। গানটা হচ্ছে যে হচ্ছে আমাকে বলছে চাপ স্থির, আয়তন স্থির, আর কি বলো তাপমাত্রা স্থির। আমাকে কি বলছে বলো? এগুলো হচ্ছে সম্পর্কের উপর ডিপেন্ড করতেছে। এখন তুমি দেখো, ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে পি, এখানে হচ্ছে কি বলো ভি ইজ প্রপোর্শনাল 1/p। এখানে কি ভি আর পি আছে, তার মানে তাপমাত্রা কি বলো স্থির। তার মধ্যে সম্পর্ক হচ্ছে কি বলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভি এর সাথে পি এর সম্পর্ক কি বলো ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টি, এখানে ভি কনস্ট্যান্ট, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক কি বলো সমানুপাতিক। তার মানে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টি, এখানে পি কনস্ট্যান্ট সম্পর্ক সমানুপাতিক। তার মানে এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর বাকি দুটো সবই সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমি মনে রাখবো যে তাপমাত্রা স্থির থাকলে সম্পর্ক কি বলো ব্যস্তানুপাতিক, আর বাকি সকল ক্ষেত্রে সম্পর্ক কি বলো সমানুপাতিক সম্পর্ক। তার মানে হচ্ছে এখন আমি অঙ্কটা দেখো চোখের পলকে অঙ্ক করতে পারবো। আমরা সূত্র জানি হচ্ছে P1 V1 সমান P2 V2। ব্যস্তানুপাতিক দিকের ক্ষেত্রে গুণ হয়, আর সমানুপাতিকের ক্ষেত্রে কি হয় বলো ভাগ হয়। দেখো P2 T2, তার মানে হচ্ছে V1 T1 সমান V2 কি বলো T2, ঠিক আছে? এটা তো আমরা সূত্র অনুযায়ী জানি, কিন্তু পরীক্ষার হলে তুমি সূত্র না দেখেও যে ধরনের প্রশ্নগুলো এখন আসে সেগুলোর আনসার তুমি সূত্র না দেখেই সরাসরি বলতে পারবা। সেটা কিভাবে সেটা তুমি বলতে পারবা, সেটা দেখো। আচ্ছা দেখো, তোমাকে একটা প্রশ্ন করা হলো যে বলছে যে তোমার হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাস 1500 সেন্টিমিটার আয়তন দখল করে, ঠিক আছে? দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, কোনো গ্যাস 1500 সেন্টিমিটার
আয়তন দখল করে ঠিক আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাস 1500 সেন্টিমিটার আয়তন দখল করে ঠিক আছে। ওই তাপমাত্রায় প্রশ্ন হচ্ছে যে ওই তাপমাত্রায় আয়তন কত হবে, পরবর্তী আয়তন কত হবে যদি চাপ বৃদ্ধি করে, যদি চাপ বৃদ্ধি করে 3 গুণ করা হয় ঠিক আছে। যদি চাপ বৃদ্ধি করে 3 গুণ করা হয়। দেখো আমরা এই বিশাল সূত্র না লিখে চোখের পলকেও অঙ্কটা আনসার করতে পারবো ঠিক আছে। আমরা এখানে যেভাবে দেওয়া আছে এই কথাগুলোকে আমরা দেখব যে স্থির কে আছে, কনস্ট্যান্ট কে, বা নির্দিষ্ট তাপমাত্রাটা কি জিনিস ঠিক আছে। দেখো এখানে আছে কি বলো, সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস আপনার কোনো গ্যাস 1500 আয়তন দখল করে, এখানে কত 1500 আয়তন দখল করছে। তাহলে ওই তাপমাত্রায় পরবর্তী আয়তন কত যদি চাপ বৃদ্ধি করে 3 গুণ করা হয়, তার মানে হচ্ছে চাপ বৃদ্ধি করে 3 গুণ করা হয়েছে। দেখো বলছে যে ওই তাপমাত্রা মানে তাপমাত্রা স্থির, তার মানে তাপমাত্রা স্থির মানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ব্যস্তানুপাতিক সম্পর্কে গুণ থাকলে ভাগ হবে আর ভাগ থাকলে গুণ হবে। আমি সোজাভাবে লিখব যে চাইছে কি বলছে আয়তন কত হবে, আমি লিখব ভি সমান ভি নট, জাস্ট লিখব ভি সমান ভি নট, কি লিখব ভি সমান ভি নট। বলছে চাপ 3 গুণ করা হয়েছে, তার মানে গুণ থাকলে ভাগ হবে, কেন থাকবে কারণ তাপমাত্রা স্থির সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি সমানুপাতিক সম্পর্ক হতো তাহলে গুণ থাকলে গুণ করতাম, ভাগ থাকলে ভাগ করতাম ঠিক আছে। আচ্ছা তার মানে এখানে প্রাথমিক আয়তন কত বলো 1500 সেন্টিমিটার ভাগ 3, সেটা হচ্ছে কি বলো 500 সেন্টিমিটার কিউব। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে আমরা সহজে আনসারটা করে ফেলতে পারতেছি। এ ধরনের প্রশ্ন আমার তাপমাত্রা স্থির থাকতে পারে, চাপ স্থির থাকতে পারে, হ্যাঁ আমার হচ্ছে প্রশ্ন যদি আসে আয়তন স্থির তাপমাত্রা থাকতে পারে, যে কোনো প্রশ্ন যদি আসে আমরা এইভাবে আনসার করতে পারবো। এবং তোমরা একটা প্রশ্ন উত্তর আমাকে করে দেখো, এই কোশ্চেনটা বিভিন্ন জায়গায় অনেকবার আসছে ঠিক আছে। আচ্ছা অনেকবার আসছে বিভিন্ন জায়গায়। সো তোমরা আমাকে এটা একটু করে দেখাও, তোমরা হলো প্রত্যেকে একটু আমাকে করে দেখাও ঠিক আছে। ওকে সবাই এটা আনসার ভুল করবে আশা করি। চাপ অপরিবর্তিত রেখে নির্দিষ্ট পরিমাণে কোনো গ্যাসের তাপমাত্রা কত হলে আয়তন দ্বিগুণ হবে। চাপ অপরিবর্তিত রেখে, চাপ অপরিবর্তিত রেখে মানে চাপ স্থির ঠিক আছে। চাপ অপরিবর্তিত রেখে, চাপ অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট পরিমাণে গ্যাসের তাপমাত্রা কত হলে, গ্যাসের তাপমাত্রা কত হলে, গ্যাসের তাপমাত্রা কত হলে, আচ্ছা ক্লাসের বিষয়টা ডিপেন্ড করতেছে যে দেখো গ্যাসের তাপমাত্রা কত হলে তার আয়তন দ্বিগুণ হবে, কত হলে তার আয়তন দ্বিগুণ হবে আদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে আদি তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস।
সেন্ট্রাল মডেল টেস্টের প্রশ্নটা একটু রিভাইজ করো। এ টু জেড, বানানো ভুল থাকা যাবে না, এ টু জেড। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস চিরজীবনের জন্য মনে রাখবা, রসায়ন বিজ্ঞানে সবসময় দেখবা মান বসানোর সময় সেটা বসাইতে হবে কেলভিনে, আর প্রকাশ করার সময় করতে হবে সেলসিয়াসে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী বলছে তাপমাত্রা, এবং বলছে যে গ্যাসের তাপমাত্রা কত হলে, মানে তারা তাপ চেয়েছে, তার মানে তাপমাত্রা চাইলে তোমরা লিখবা টি সমান টি নট, টি সমান টি নট, তাই না বলছে। এবং বলছে চাপ অপরিবর্তিত, মানে চাপ অপরিবর্তিত মানে কি সমানুপাতিক সম্পর্ক। আমরা জানি একটাই ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা হলো তাপমাত্রা স্থির। তার মানে সমানুপাতিক সম্পর্ক, গুণ থাকলে কি হবে, গুণ হবে, দ্বিগুণ আছে তার মানে 2 দিয়ে গুণ করব, তার মানে হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন ইন্টু 2, ঠিক আছে। এটা হলো কি, হলো ক্যালভিন, তার মানে এটাকে আমরা সেলসিয়াসে নিব, তার মানে হচ্ছে কত 6, তার মানে 14, তার মানে হচ্ছে 546 ক্যালভিন। এখান থেকে সেলসিয়াসে নেও, এটা হচ্ছে মাইনাস 273 ডিগ্রি, 273 বাদ দিয়ে দিলে তাহলে হচ্ছে যেটা হবে সেটা ডিগ্রি সেলসিয়াস, তাই না। এটা অবশ্যই আনসার মান বসানোর সময় ক্যালভিনে বসাইতে হবে, আর প্রকাশ করার সময় সেলসিয়াসে প্রকাশ করতে হবে। এই যে কনফিউশনটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখবা তোমরা ভুল করবা, এই জন্য এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি এটা কারো কোনো কাছে কনফিউশন লাগে বা কঠিন লাগে, প্রাইভেট সংক্রান্ত সমস্যা, তাহলে তোমরা কি করবা, তোমাদের সূত্র অনুযায়ী মান বসায় অঙ্ক করবা। মান বসাইতে অপমান করলে তুমি নিজেই অপমানিত হবা, মান বসাইতে কোনো অপমান করা যাবে না, ঠিক আছে, মান বসাইতে কোনো অপমান করা যাবে না, ওকে। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে আসো হলো নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা তোমাদের হচ্ছে 14 নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে, খুবই 14 নাম্বার অঙ্কটা, হ্যাঁ 14 নাম্বার অঙ্কটা আমরা এখানে দেখব যে 14 নাম্বার, তোমরা হচ্ছে একটু খেয়াল করে দেখো যে হচ্ছে 14 নাম্বার অঙ্কটা যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে এখানে হলো পিভি সমান এনআরটি, তোমরা বলবা আদর্শ গ্যাস সম্পর্কিত সমস্যা। এই সংক্রান্ত সমস্যা আমরা জানি হচ্ছে এন সমান হচ্ছে W/M, ঠিক আছে, এন সমান কি বলো, W/M। দেখো তোমরা রসায়ন বিজ্ঞানে যেটা ভুল করবা সেটি অপশনে থাকে। এখন তোমাকে যদি আমি বলি যে এখানে যদি বলি যে 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন আছে, একটু বলো তো সবাই, 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন আছে, ঠিক আছে, ক্লোরিন আছে, তোমরা আমাকে একটু বলো দেখি 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন আছে। এই সূত্র দিয়ে একটু বের করে করো দেখি, দেখবা তোমাদের 2 ধরনের হচ্ছে, সবার কাছে 2 ধরনের উত্তর আসবে, ঠিক আছে। আজকে তোমাদের হচ্ছে ক্লাস শেষে আমি কয়েকটা টিপস দিব, সেই টিপসগুলো হচ্ছে কাজে লাগাবা, কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক অনেক সময় দেখা যাবে স্বাভাবিকভাবে কোনো জিনিসকে সহজভাবে সে মনে রাখে না, বাট লাস্ট মোমেন্টে কিছু জিনিস দরকার আছে, সেগুলো লাস্টে আমাকে মনে করে দিব, আমি তোমাদের কাছে লাস্টের দিকে বলে দিব, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে কারো আনসার হচ্ছে 0.1, কারো আনসার হচ্ছে 0.2, দেখো কারো আনসার হচ্ছে 0.1, কারো আনসার 0.2, অপশনের দুটোই ছিল, অপশনে 0.1 এবং 0.2 দুটোই ছিল। তাহলে কি করতে হবে, দেখো এখানে হচ্ছে আমরা জানি এন সমান হচ্ছে ভর হচ্ছে 7.1, তো হচ্ছে আমরা জানি ক্লোরিনের সংকেত কত, তো ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5 × 2 সমান 71, তাহলে 71 বসালে আনসার হবে 0.1। কিন্তু অনেকেই এটা কি করছে, 7.1 ভাগ ক্লোরিন 35.5
+ বসাইছে, তার মানে তাদের আনসার হচ্ছে 0.2। সো তোমরা দেখো এটা কিন্তু রং। সো তুমি যেটা ভুল করবা সেটি অপশনে থাকবে। এই জন্য কেমিস্ট্রি পরীক্ষা দিবা খুব ফাটাফাটি, কিন্তু বাড়িতে এসে দেখবা যে হা কীভাবে কী হলো, ইস। আচ্ছা দেখো এখানে আমরা দেখবো পিভি সমান এনআরটি, তার মানে হচ্ছে এখানে আমরা দেখবো পিভি সমান এন সমান W/m আচ্ছা আরটি, তাই না? বলো আমরা যদি এখানে বলি পিভি বাই হচ্ছে হ্যাঁ পিভি বাই আরটি সমান হচ্ছে কি বলো W/m। ওকে, আচ্ছা পিভি বাই আরটি সমান W/m। এখন আমরা এখান থেকে কি বের করতে পারি, ঠিক আছে? এখন তোমার হচ্ছে তোমরা জানো যে ভর বাই আয়তন সমান হচ্ছে ঘনত্ব, তাই না? তার মানে হচ্ছে ভর বাই আয়তন সমান আমরা জানি হচ্ছে ঘনত্ব, তার মানে হচ্ছে PM/RT এই পাশে যদি নেই, তার মানে ভর বাই কি বল আয়তন, ঠিক আছে? তার মানে হচ্ছে ভর বাই হচ্ছে PM/RT সমান হচ্ছে এটা সমান হচ্ছে ডি, তার মানে ডি সমান PM বাই কি বলো RT, ঠিক আছে? তার মানে ডি সমান PM/RT। সো এখান থেকে ঘনত্ব চাইতে পারে, তো এখান থেকে ঘনত্ব চাইতে পারে, তারপর হচ্ছে তোমার চাইতে পারে হচ্ছে আণবিক ভর চাইতে পারে, ঠিক আছে? চাপ চাইতে পারে, আর এর মান তো তোমরা জানো, বিভিন্ন এককে আর এর মান আমি ক্লাস করিয়েছি, ক্লাসে তোমরা জানো, ঠিক আছে? তাপমাত্রা বা ক্যালভিন স্কেলে তাপমাত্রার মান চাইতে পারে। সো এই যে বিভিন্ন ধরনের মান, ঠিক আছে, সেই মানগুলো এখানে চাইতে পারে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে দেখবা অঙ্কগুলো, এখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? দ্যাট মিন্স খুবই ইম্পর্ট্যান্ট, এখানে সম্ভাবনা খুব বেশি। আচ্ছা এরপরে আসো তোমাদের জন্য হচ্ছে খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু পরীক্ষার স্পেশালি হচ্ছে শেরে বাংলা এই কোশ্চেনটা অনেকবার আসছে। সো এটা হচ্ছে একটু খেয়াল রাখো, সেটা হচ্ছে 15 নাম্বার কোশ্চেন্স। সেটা হলো 15 নম্বর কোশ্চেনটা একটু দেখো, সেটা হচ্ছে P + 0.04a বাই ভি স্কোয়ার, ঠিক আছে? ভি মাইনাস 0.2b সমান 0.2RT। সমীকরণটি কত গ্রাম নাইট্রোজেনের জন্য প্রযোজ্য, ঠিক আছে? কত গ্রাম নাইট্রোজেনের জন্য প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা অঙ্ক নিয়ে টেনশন কিন্তু আজকে শেষ করে দিব। তোমরা হচ্ছে অঙ্ক নিয়ে যারা প্যারায় আছো করার চেষ্টা করো, আমি তোমাদেরকে করে দিচ্ছি। টেটমেস হচ্ছে যারা অঙ্ক নিয়ে প্যারায় আছো আজকে অঙ্কের প্যারা শেষ হয়ে যাবে, ঠিক আছে? থাকবে হচ্ছে অর্গানিক প্যারা, আর থাকবে হচ্ছে সেই 25টা টপিকস যেটা দিয়ে 15টার বেশি কোশ্চেন আসবে সেটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা সেটা একটু দেখি। আচ্ছা তোমরা একটু দেখো কত গ্রামের জন্য প্রযোজ্য, দেখি অঙ্কটা করার চেষ্টা করো। অনেকেই করার চেষ্টা করো, যে অনেকে পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা খুব সহজ, তোমরা অনেকে এটা পেরেছো। দেখো এন সমান হচ্ছে W/, কি বলো এম। আমরা জানি যে এই জায়গাটাতে এন থাকার কথা ছিল এনআরটি, তাই না? তার মানে এখানে 0.2 বসাবো। এটার মান চেয়েছে, আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর কত বলো 28, তাই না? তাহলে 28 বসাবো। তার মানে হচ্ছে W সমান হচ্ছে 56 মানে হচ্ছে 5.6। 56 মানে কি বলো 5.6। তার মানে হচ্ছে 56 মানে হচ্ছে 5.6। সো আমরা হচ্ছে প্রত্যেকেই দেখলাম যে প্রত্যেকের জায়গা থেকে যে এখানে হলো খুব সহজ একটা অঙ্ক, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলবো যে 3 স্টার মাস্ট, 3 স্টার অবশ্যই দিব এখানে। আচ্ছা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলাম, যাওয়ার পর হচ্ছে প্রক্টরের সাথে দেখা হলো। প্রক্টর স্যার মানে হচ্ছে তারা খুব চমৎকারভাবে অন্যান্য ভর্তি পরীক্ষার মতো এবারও চমৎকারভাবে সাজাচ্ছেন এবং সাজিয়ে গুছিয়ে রাখছেন। এবং হচ্ছে নাম্বার 2 হলো উপদেষ্টা স্যারের সাথে দেখা হলো, তারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব
বা সুযোগ সুবিধা যেন অনেক বেশি পায়, সেটাই হচ্ছে তোমরা যেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতা আর হচ্ছে সবচেয়ে বেশি তোমার ভর্তি পরীক্ষাগুলোতে, আর সেটা হচ্ছে সেই আন্তরিকতার পরিবেশ তৈরি হচ্ছে। আর ক্যাম্পাস এত সুন্দর সাজে সজ্জিত হয়েছে, দ্যাট মিনস হচ্ছে ড্রিম, গেলেই তোমার কাছে শান্তি মনে হবে যে দেশটা হচ্ছে ড্রিম, ড্রিম অফ বাউ। আচ্ছা, তোমরা যারা আছো তারা হচ্ছে ওকে ম্যাক্সিমাম চেষ্টা করতেছো, অবশ্যই ক্লাসে বসে থাকবা না। চুপ করে বসে থাকলে ক্লাসে থাকার দরকার নাই, কারণ যারা চুপ করে বসে থাকে তারা ওদেরকে আমি বলি ছত্রাক, দ্যাট মিনস হচ্ছে তারা কোনোদিন ছাত্র নয়। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আংশিক চাপ সংক্রান্ত অঙ্ক করাবো। আংশিক চাপ মানে হচ্ছে অংশ অংশ করে চাপ। এই আংশিক চাপের অঙ্ক হচ্ছে থেকে আমরা দুই প্রকার থেকে আসি, যে আংশিক চাপ থেকে আংশিক চাপের অঙ্ক আসে। প্রথমে যদি দেখো যে প্রশ্নে যদি ভর উল্লেখ থাকলে মোল সংখ্যা আংশিক চাপের সমানুপাতিক, তার মানে যার মোল সংখ্যা বড় তার আংশিক চাপ বেশি। ঠিক আছে, যার মোল সংখ্যা বড় তার আংশিক চাপ বেশি। ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ হোসাইন্স ল। সো এটা খুব সহজভাবে আমরা বলতে পারি। ধরে নাও একটি পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় একটি পাত্রে 4 গ্রাম হিলিয়াম আছে, ঠিক আছে, 14 গ্রাম নাইট্রোজেন আছে এবং 16 গ্রাম অক্সিজেন আছে। ঠিক আছে, কোনটির আংশিক চাপ সর্বোচ্চ? আংশিক চাপ কি বলো সর্বোচ্চ? এখন বলছে যে একটি পাত্রে হচ্ছে 4 গ্রাম হিলিয়াম আছে, 14 গ্রাম নাইট্রোজেন আছে, 16 গ্রাম অক্সিজেন আছে, কোনটির আংশিক চাপ সর্বোচ্চ? আমি কি করব, এই ধরনের প্রশ্ন আসলে প্রথমে আমি এদের কি করব, মোল সংখ্যা বের করব। দেখো, লিখবো হচ্ছে হিলিয়ামের মোল সংখ্যা কত, ভর বা আণবিক ভর কত বলা হচ্ছে 1। আমি যদি বলি হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা, তার মানে 14/28 সমান কি বলো হাফ। ঠিক আছে, যদি বলি হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা 16/32 সমান কি বলো হাফ, তার মানে এটা হচ্ছে হাফ, আর এটা কি বলো ফুল, তার মানে এটার মান বেশি। তাহলে প্রশ্ন যদি বলে কোনটির আংশিক চাপ সর্বোচ্চ, তাহলে আমরা বলবো হচ্ছে হিলিয়ামের আংশিক চাপ সর্বোচ্চ। তাহলে আমাদের ভর দেওয়া উল্লেখ করা থাকলে তাহলে আমাদের কাজ কি? ভর দেওয়া থাকলে আমাদের কাজ হচ্ছে কি বলো, তোমার হলো জাস্ট মোল সংখ্যা বের করা। ঠিক আছে, এখন মোল সংখ্যা বের করার পরে এবার আমরা কাজ কি দেখো, নেক্সট আমাদের কাজ কি হবে সেটা আমাদের দেখো, সেটা হলো নাম্বার 2 নাম্বার হচ্ছে যদি আয়তন উল্লেখ থাকে। ঠিক আছে, আয়তন উল্লেখ থাকলে তাহলে আমরা লিখব হচ্ছে আংশিক চাপ, শর্টকাট লিখব, সেটা লেখা হচ্ছে আংশিক চাপ, ঠিক আছে, সমান নিজস্ব আয়তন বাই মোট আয়তন ইনটু মোট চাপ। ঠিক আছে, নিজস্ব আয়তন বাই মোট আয়তন ইনটু কি বলো মোট চাপ, নিজস্ব আয়তন মোট আয়তন ইনটু কি বলো মোট চাপ। ঠিক আছে, আচ্ছা, প্রচুর কমেন্ট করতে হবে ক্লাসে। আর যার সমস্ত ক্লাসের হচ্ছে তোমাদেরকে আমি আগেই বলবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি যারা ক্লাস করছো, ক্লাসে একটু ক্লাসে কোনো নোট শেয়ার করা যাবে না, কিছু না, যার দরকার সে ক্লাস করবো। আমি আবার বলছি, তাহলে নিজস্ব আয়তন বাই মোট আয়তন ইনটু কি মোট চাপ, তার মানে হচ্ছে আংশিক চাপ সমান নিজস্ব আয়তন বাই মোট আয়তন ইনটু মোট চাপ। ঠিক আছে,
তাহলে ধরে নিলাম একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একটি পাত্রে, ঠিক আছে, তোমার হচ্ছে 4 লিটার হিলিয়াম গ্যাস, ঠিক আছে, এবং 5 লিটার নাইট্রোজেন গ্যাস আছে, ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস আছে। যদি বলে যে হিলিয়াম গ্যাসের আংশিক চাপ কত, ঠিক আছে, হিলিয়াম গ্যাসের আংশিক চাপ কত, ঠিক আছে। হিলিয়াম গ্যাসের আংশিক চাপ আমরা বলছি যে একটি পাত্রে 4 লিটার হচ্ছে হিলিয়াম গ্যাস, 5 লিটার নাইট্রোজেন গ্যাস। তাহলে আমরা আংশিক চাপ কারটা বের করব, হিলিয়ামের নিজস্ব আয়তন হচ্ছে 4, মোট আয়তন হচ্ছে 4 + 5, তার মানে হচ্ছে 4/9। দ্যাট মিন্স খুবই সোজা, ইজি, ঠিক আছে। আংশিক চাপ যদি প্রথমে দেখা যায় হচ্ছে তোমার হচ্ছে ভর উল্লেখ থাকে, ও তারপরে দেখলাম হচ্ছে আয়তন উল্লেখ থাকলে, ঠিক আছে। এই হলো দুটো স্টেপ। নাম্বার 3 আংশিক চাপে যদি নাম্বার 3 লেখো, এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে লেখো ডান, সবাই লেখো, যদি বুঝতে পারো ডান লেখো। আচ্ছা, বুঝতে পারছো কি না তোমরা? বুঝতে পারলে ডান লেখো, ঠিক আছে, বুঝতে পারলে ডান লেখো তোমরা, ওকে। আচ্ছা, আংশিক চাপ থেকে আমরা আংশিক চাপ নির্ণয় করতেছি, ঠিক আছে, আংশিক চাপ নির্ণয় করতেছি, তোমরা একটু দেখো। আচ্ছা, আংশিক চাপ খুব ইজি জিনিস, একদম ভেরি ইজি, ঠিক আছে। আচ্ছা, তোমরা এবার আসো আমরা কয় নাম্বার, নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে তোমার হচ্ছে মোল ভগ্নাংশ উল্লেখ থাকলে, মোল ভগ্নাংশ যদি উল্লেখ থাকে তাহলে আংশিক চাপ, ঠিক আছে, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আচ্ছা, মোল ভগ্নাংশ ইনটু কি বলো, মোট চাপ, ওকে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এখন মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ এটা সমান হচ্ছে আংশিক চাপ। তার মানে হলো একটা পাত্রে মোল ভগ্নাংশ আর মোট চাপ দেওয়া থাকলে আমরা আংশিক চাপ বের করতে পারি, ঠিক আছে। চলো আমরা এই ধরনের অঙ্ক একটু করে ফেলি। দ্যাট মিনস হচ্ছে কত সালে আসছে সেটা একটা অঙ্ক করে ফেলি। তোমার হচ্ছে ওকে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, আচ্ছা দেখো কোনো গ্যাসের মোল ভগ্নাংশ 0.3 atm চাপে 0.6 হলে আংশিক চাপ কত, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কত সহজ দেখে বলছে যে আমাদের দুইটা ডাটা দরকার, একটা হচ্ছে চাপ দরকার আর একটা কি মোল ভগ্নাংশ দরকার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ দেওয়া আছে কত বলো, হচ্ছে 0.6 আর চাপ দেওয়া আছে 0.3, তাহলে 3 6 18, তার মানে হচ্ছে 0.18। তাহলে আংশিক চাপ হচ্ছে আমার 0.18, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারলে আচ্ছা লেখো আলহামদুলিল্লাহ। সবাই এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ লেখো, সবাই এই পর্যন্ত বুঝতে পারলে এখানে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে ওকে, আমরা দ্রুত চলে যাব সামনের দিকে, তোমরা বুঝতে পারো কিনা এখানে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, শেষ। আচ্ছা, এবার আসো আমরা 17 নাম্বার আংশিক চাপ থেকে আংশিক চাপ থেকে মোট চাপ নির্ণয়, ঠিক আছে। দেখো হচ্ছে 17 নাম্বার, আংশিক চাপ থেকে মোট চাপ নির্ণয়, ঠিক আছে। ধরেও তুমি পাত্রী দেখতে গেলা, তার মানে পাত্রী যদি একটা হয় তাহলে তোমার চয়েস করার কোনো অপশন নাই, ঠিক আছে। যদি পাত্রী একাধিক হয় তাহলে তোমার চয়েস করার অপশন আছে। তার মানে অঙ্কর ক্ষেত্রে আমরা যদি দেখি পাত্র যদি একটি হয়, পাত্র যদি
একটি হয়, একটি থাকে। এই পাত্র মানে সেই পাত্র নয়, এটা হচ্ছে পানির পাত্র আর কি, ঠিক আছে। তার মানে হচ্ছে পি টোটাল ভি টোটাল, মানে একটাই পাত্র। তার মানে হচ্ছে P1 V1 প্লাস P2 V2, ঠিক আছে এটা। এখন পাত্র যদি একাধিক থাকে, পাত্র যদি একাধিক থাকে, তার মানে যতগুলো পাত্র হবে আমি ততগুলো লিখব, ঠিক আছে। যতগুলো পাত্র হবে আমি ততগুলো লিখব, ঠিক আছে। ডট 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 ডট। আচ্ছা, তার মানে পাত্র একটি হলে এই সূত্র আর একাধিক হলে এই সূত্র। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখি, তাহলে সেই অঙ্ক অনুযায়ী তোমরা হচ্ছে মান সম্মান বসাবা। মান সম্মান বসায় দেখি কে কার আগে অঙ্ক করে দিতে পারে, সেটা আমরা একটু দেখব, সেটা ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র আমি বলতেছিলাম যে হচ্ছে শুধুমাত্র আমি একটু অঙ্ক পড়ে দিই, আমরা একটা অঙ্ক করাবো না। 450 লিটার আয়তন বিশিষ্ট এত চাপে নাইট্রোজেন আরেকটি পাত্র, এত চাপে এত আয়তন আরেকটি এত আছে, এটা হচ্ছে গ্যাস মিশে, গ্যাসের চাপ কত? তার মানে দেখো বলছে 450 ml একটি পাত্রের ভিতরে 3টা গ্যাস আছে, আয়তন চাপ দেওয়া আছে 3টা গ্যাস। তার মানে সেক্ষেত্রে কি করবা, এটার ক্ষেত্রে তুমি এখানে 3টা V1 V3 বসাবা, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা পাত্রের মধ্যে এই গ্যাসগুলো বসাইছে। আবার যদি বলা হয় যে একটি পাত্রে এটা আছে আরেকটি পাত্রে এটা আছে, তার মানে দুটি পাত্র আছে, তখন তুমি এখানে V1 V2 বসাবা, ঠিক আছে। এই ধরনের অঙ্ক তোমরা করবা। আমি দ্রুত সামনে আগাচ্ছি যেহেতু আমাদের সময় কম, সেখানে আমরা দ্রুত আগাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা 17 নম্বর অঙ্কের পরে আসবো হচ্ছে 18 নম্বর। এটা হচ্ছে বর্গমূল গড় বর্গ ব্যাগ, ঠিক আছে, CRMS ব্যাগ, ঠিক আছে। এ ধরনের অঙ্ক তোমার হচ্ছে সরাসরি বড়ভাবে আসতে পারে অথবা শর্টকাটভাবেও আসতে পারে, ঠিক আছে। CRMS ব্যাগ, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে আমরা জানি যে বর্গমূল রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ঠিক আছে, আর CRMS এটা আমরা জানি 3RT/m, ঠিক আছে। এখন পরীক্ষার হলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সমান হচ্ছে একক দেওয়া থাকে মিটার পার সেকেন্ড। সো আমরা তখন এই আর এর মান কী বসাবো, তোমার এই সেই নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমরা এই অঙ্কটাকে সরাসরি এইভাবে বসে 157.9 ρ/T/m, ঠিক আছে। আণবিক ভর যা আছে তাই বসাবা। অক্সিজেনের ক্ষেত্রে 32, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার, হাইড্রোজেনের ক্ষেত্রে 2, জাস্ট ডাইরেক্ট বসাবা, আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। এইভাবে সরাসরি মানটা বসাবা, এটাই হচ্ছে অঙ্ক। ওকে, এখন তোমাকে প্রশ্ন করলো যে হচ্ছে 10 গ্রাম তাপমাত্রায় হাইড্রোজেন অণুর RMS ব্যাগ কত? 10 গ্রাম তাপমাত্রায় হাইড্রোজেন অণুর RMS ব্যাগ কত? তাহলে 157.9। 10 গ্রাম তাপমাত্রায় হাইড্রোজেন অণুর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণু RMS ব্যাগ কত? 10 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কি 10 প্লাস হচ্ছে 273 কি বলো কেলভিন, তার মানে হচ্ছে 283 কেলভিন। তার মানে এটা হচ্ছে 283। আর এখানে হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি হচ্ছে 2, জাস্ট 2 বসাবো, আর কিছু না। এখন বলবো ভাই এটাতে ক্যালকুলেটর ছাড়া হবে না, এটাই আনসার। অপশন এভাবেই থাকবে, ঠিক আছে। অপশনটা এভাবে থাকবে, সো টেনশন করার কিছু নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে খুব ইজি অঙ্ক, এই জন্য এখানে আমরা সময় নিলাম না। আমরা হচ্ছে 19 নাম্বারে চলে যাব। নাম্বার 19 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে মানে গ্যাসের ব্যাপন হারের সাথে যে সম্পর্কটা, সেটা হচ্ছে D2D1 সমান হচ্ছে M2/M1, ঠিক আছে, V1/V2, ঠিক আছে। আচ্ছা, V1/V2। আচ্ছা, আরেকটা আছে সময়ের সাথে সম্পর্ক T2/T1। এখন এই R1/R2, D2/D1, M2/M1, V1/V2, T2/T1, এখন এই ধরনের কার সাথে কার সম্পর্ক আছে? যে কোনো দুটি ডাটার ক্ষেত্রে এর মধ্যে সম্পর্ক তাহলে এটা নিবা, এটার সাথে এটা তাহলে এটা নিবা, এটার সাথে এটার সাথে এটা নিবা, মানে কার সাথে কার সম্পর্ক আছে সম্পর্ক দেখে অঙ্ক করতে হবে। বহুল প্রচলিত একটা কমন অঙ্ক দিয়ে আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। তোমাদের হচ্ছে দেখো লেখো একই তাপমাত্রা চাপে
একই তাপমাত্রা ও চাপে কার্বন ডাইঅক্সাইড এবং ওজন ব্যাপন প্রক্রিয়ার হার যথাক্রমে 0.29 সেকেন্ড এবং ঘনমিটার পার সেকেন্ড। কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব 22 হলে ওজনের আপেক্ষিক ঘনত্ব কত? ওজনের আপেক্ষিক ঘনত্ব কত? ঠিক আছে, আচ্ছা কেমিস্ট্রি কিচ্ছু পারো না, কিচ্ছু পারারও দরকার নেই, এই জন্য ক্লাস করার দরকার নেই, ঘুমিয়ে পড়ো। 30টা অঙ্ক খাওয়াই দিতেছি, 30টা অঙ্ক পরীক্ষায় আসবে, আগে অঙ্কটা শেষ করো, তারপরে দেখা যাক আমাদের বাকিগুলোতে কি হয়, কি দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা আমাদের সম্পর্কটা কার সাথে কার বলছে যে ব্যাপন প্রক্রিয়া ব্যাপন হারের সাথে এটার সম্পর্ক। তার মানে হচ্ছে আমরা ধরে নিলাম যে প্রথমটা হলো কার্বন ডাইঅক্সাইড, তারপর এটা ধরে নিলাম হচ্ছে ওজন, তার মানে এটা হচ্ছে কি উপরেরটা হবে হচ্ছে ওজন, নিচেরটা হচ্ছে কি হবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, সো আমরা মান সম্মান বসাই, যার মান তার পাশে বসাবো। ঠিক আছে, প্রথমে যদি দেখি যে ব্যাপন হারের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.29 আর এটা হচ্ছে 0.29 কি বলো 1। আচ্ছা আমরা জানি ওজনের আণবিক ভর বলছে, সরি এটা ঘনত্বের কথা বলছে, সরি সরি সরি, তার মানে হচ্ছে DO3 আর হচ্ছে DO2। ঠিক আছে, DCO2 কার্বন ডাইঅক্সাইড ঘনত্বের কথা বলছে। ঠিক আছে, আচ্ছা বলছে যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক ঘনত্ব যদি 22 হয়, তার মানে এটা হচ্ছে 22, আর এটা আমরা হচ্ছে কি বলো বের করতে হবে ওজনেরটা। সো নো প্রবলেম, আমরা যদি এটাকে বলি তাহলে সেটা হচ্ছে কি বলো 1 হবে, তার মানে হচ্ছে DO3/22 সমান হচ্ছে 1, তার মানে হচ্ছে DO3 এর মান হচ্ছে 22। ঠিক আছে, এর মান কি হবে? আচ্ছা 22 হবে। ওকে, দেখো আমি কিন্তু কোনো কঠিন কঠিন অঙ্ক করাচ্ছি না, খুব সহজ 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 অঙ্ক। দেখো আমরা 30টা অঙ্ক করাবো, এবার আসে হচ্ছে 20 নাম্বার অঙ্ক। ভেরি গুড, নাম্বার 20, 20 নাম্বার অঙ্ক আসো। আচ্ছা 20 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমরা তোমাদেরকে হচ্ছে তার আগে বলো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা, এ পর্যন্ত যে অঙ্ক করাইছি সে পর্যন্ত বুঝতে পারছো কিনা? আচ্ছা এত মানে এত সহজ সহজ জিনিসগুলো এত ইজিলি তোমাদেরকে পড়াচ্ছি, তারপরে হচ্ছে তোমাদের যদি মানে খারাপ লাগে বা সমস্যা হয়, ঠিক আছে, তাহলে তো পড়াশোনা করার দরকার নাই। হ্যাঁ, পড়াশোনা হচ্ছে খুব সহজ জিনিস। ঠিক আছে,
চন্দন দাদা আজকে ঘুমাচ্ছে, বুঝছো? চন্দন দাদা আজকে যে কি করতেছে, ঠিক আছে, তার সামনে ক্লাস শুরু হবে ভেটেনারিতে। হুম, এজন্য আগে ভাগে ক্লাস শুরু হলে তার ঘুমাইতে পারবে না, ভেটেনারিতে তো ঘুম হারাম থাকে, বুঝছো? আচ্ছা, এজন্য ঘুমাইতে পারে না। আচ্ছা, জীবন যুদ্ধে আমরা এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আচ্ছা ক্লাস করার কোনো দরকার নাই, জীবন যুদ্ধে ক্লাসের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, চলো এবার আসি আমরা তোমাদের 21 নাম্বার অঙ্ক, নাম্বার 21, তুল্য ভর সমান আণবিক ভর বাই তুল্য সংখ্যা। তুল্য ভর সমান কি বলো? আণবিক ভর বাই তুল্য সংখ্যা, ঠিক আছে? তুল্য ভর সমান হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা, ঠিক আছে? এখন দেখো বলছে সালফিউরিক অ্যাসিডের তুল্য ওজন কত, ঠিক আছে? মনে রাখবা রসায়ন বিজ্ঞানের ভরও যা, ওজনও তাই, ঠিক আছে? রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে ভর আর ওজনের কোনো পার্থক্য নাই। সো এখানে আমরা কি করব? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 এবং সালফার হাইড্রোজেনের, এখানে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 সমান, এটা হচ্ছে কি বলো 49, ঠিক আছে? এখন তোমাদের হচ্ছে খুব ইজি অঙ্ক। এবার আমি একটু বলি যে দ্বিযোজী ক্যালসিয়াম ধাতুর আণবিক ওজন 40 হলে তুল্য ওজন কত? ঠিক আছে, দ্বিযোজী ক্যালসিয়াম ধাতুর আণবিক ওজন 40 হলে তুল্য ওজন কত? একটু দ্রুত জানাও, দ্রুত বলো সূত্র অনুসারে, ঠিক আছে? সূত্র অনুসারে কি হবে বলো? আচ্ছা, আমরা জানি তুল্য ওজন সমান আণবিক ভর বাই তুল্য সংখ্যা, মান সম্মান বসালে যা হবে সেটাই। কুইক মান সম্মান বসাও, দ্রুত মান সম্মান বসাইতে হবে, দ্রুত আনসার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মান সম্মান বসাই, ঠিক আছে? এটাই তো আমাদের সেই সূত্রটি। সো আমরা সূত্র বসাই, ই সমান, আমরা বলছি দ্বিযোজী ক্যালসিয়াম ধাতুর আণবিক ওজন 40 হলে তুল্য ওজন, আণবিক ওজন 40, তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে হচ্ছে 20। ইজিলি আমরা সহজেই পারবো, সহজ একটা জিনিস। আচ্ছা, 20, ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো পারছো তো, ঠিক আছে? আচ্ছা, ওকে, 21 নম্বর। এই যে আমাদের আর কয়টা অঙ্ক আছে, শেষের দিকে চলে আসছি একদম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো। আচ্ছা, সিরিয়াসলি বলো, তোমরা যে অঙ্ক ক্লাস করতেছো, অঙ্ক কি কঠিন লাগতেছে কিনা একটু আমাকে বলো দেখি, ঠিক আছে? আমরা এবার করব 22 নাম্বার নাকি, ঠিক আছে? কত 21 গেল না? এবার আসি আমরা 22 নাম্বার, ঠিক আছে? নাম্বার 22। আচ্ছা, 22 হলো শতকরা পরিমাণ নির্ণয়। শতকরা পরিমাণ নির্ণয়, সপ লিখলাম, সপ মানে হচ্ছে শতকরা পরিমাণ নির্ণয়, ঠিক আছে? দেখুন পার্সেন্টেজ সমান আমরা লিখবো হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে, ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু হচ্ছে 100 বাই মোট পারমাণবিক ভর বাই যেটাকে আমরা বলি আণবিক ভর, মোট পারমাণবিক ভর বাই কি বলো, বা আণবিক ভর, ঠিক আছে? পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা বাই মোট পারমাণবিক ভর, বা এটাকে আণবিক ভর বলি আমরা, ঠিক আছে? এখন যদি বলে যে চিনিতে কত পার্সেন্ট কার্বন আছে, ঠিক আছে? এখন পোলাপান করে কি, চিনির সংকেত হলো C12H22 ও 11, এটা হচ্ছে চিনির সংকেত, এটা অপর নাম হচ্ছে সুক্রোজ। সুক্রোজে কত পার্সেন্ট কার্বন আছে সেটাও বলতে পারে।
পোলাপান গ্লুকোজের সংকেত দিয়ে অঙ্ক করে হয়ে আসে, ঠিক আছে, C6H12 বসে। তুমি যেটা ভুল করবা সেটাই কিন্তু অপশনে থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ কার্বন, আমরা জানি কার্বনের পারমাণবিক ভর কিন্তু 12, কার্বন আছে কয়টা, 12টা। টোটাল আণবিক ভর হিসাব করলে 342 হবে ইন্টু 100, ঠিক আছে। 342 এটা আমি তোমরা যোগ করলে হবে, আমি ক্যালকুলেশনটা করে রাখছি, এই জন্য আমি সরাসরি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে বলে তাহলে পার্সেন্টেজ অফ কার্বন, এখার ক্ষেত্রে কি হবে, টোটাল আণবিক ভর হচ্ছে গ্লুকোজের মানে টোটাল আণবিক ভর কত, 180, ঠিক আছে। এখন কার্বনের পারমাণবিক ভর 12, কার্বন ইন্টু 6 ইন্টু কি বলো 100, এটাই হচ্ছে আমাদের শতকরা পরিমাণ। এখানে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে দেখা যাবে আনসার ক্যালকুলেশনের চেয়ে মুখস্থের মধ্যে রাখতে হয়। টিচার অনেক সময় খেয়াল করে দেখে না যে সেখানে ওটা আছে কি নাই, ঠিক আছে। তো এক মানে হচ্ছে তুতে কত পার্সেন্ট পানি আছে, তুতে, আর এটা তোমার হচ্ছে 36%, সেটা অনেক সময় পরীক্ষা আসে। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত, 46%। এগুলো আসলে অঙ্ক করার দরকার নেই, এগুলো একটু মাথায় রাখবা, সেটা অনেক সময় পরীক্ষা আসে, কারণ হচ্ছে স্যাররা অনেক সময় খেয়াল থাকে না পরীক্ষার হলে ক্যালকুলেটার আছে নাকি ক্যালকুলেটার নাই, ঠিক আছে। এটা কিন্তু স্যারদের মাথায় অনেক সময় থাকে না, এই জন্য কিছু কিছু বহুল প্রচলিত জিনিসগুলো তোমরা নাম মনে রাখতে হবে। তাহলে শতকরা পরিমাণ বলো, সোজা না কঠিন, বলো, ইজি না টাফ, বলো ইজি নাকি টাফ, একটু লেখো। দেখো হাত পা গুটায় বসে থেকো না, কারণ মস্তিষ্কের ডোপামিন হারিয়ে যাবে, আর ডোপামিন হারিয়ে গেলে তুমি ঘুমিয়ে পড়বে। আমি যা পড়াবো তোমার মস্তিষ্কে ঢুকবে হচ্ছে একটা কঠিন পদার্থ হিসেবে, দেখবা রাত্রে ঘুমিয়ে গেছো, সকালবেলা দেখবা তোমার মস্তিষ্কে কিছুই নাই, যা শিখেছো সব ঊর্ধ্বপাতন মানে উড়ে গেছে, ঠিক আছে। সব কি বলো, ঊর্ধ্বপাতন মানে উড়ে গেছে। এবার আসা হচ্ছে নাম্বার 23, 23 নাম্বার অঙ্ক। 23 নাম্বার অঙ্ক হচ্ছে আমরা পড়া বলো সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা, ঠিক আছে। সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা, সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা মানে হচ্ছে হিসাব জানো না, হিসাব জানলেই রাসায়নিক গণনা শেষ, সমীকরণ ভিত্তিক, ঠিক আছে। ধরে নিলাম, ধরো হচ্ছে 2A প্লাস হচ্ছে 3B, ধরে নিলাম হচ্ছে 4C প্লাস হচ্ছে 5D, সাপোজ। এটার জন্য আমি সমীকরণ নির্ণয় করব। দেখো এইভাবে লিখবো Na/2, এখানে লিখবো হচ্ছে Nb/ হচ্ছে 3, এখানে লিখবো Nc/4, এখানে লিখবো Nd বাই কি বলো 5। যেটা মান দেওয়া আছে, যে দুটার মান দেওয়া থাকবে সেই দুটাকে নিব, যার মান সম্মান নাই তার সাথে আমার কথা নাই। আশা করি কিছুই বুঝো নাই, বোর্ডের দিকে তাকাও, আমরা একটু লক্ষ্য করি এই ধরনের অঙ্ক বিগত সালে কোথায় কোথায় কিভাবে এসেছে একটু আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, বলছে চলো আমরা দেখি, বলছে 50 গ্রাম, ঠিক আছে। এখন বলছে 10 গ্রাম চুনা পাথর থেকে কত গ্রাম চুন পাওয়া যাবে, দেখছো কত কত কঠিন অঙ্ক। 10 গ্রাম চুনা পাথর থেকে কত গ্রাম চুন পাওয়া যাবে। চুনা পাথর হচ্ছে সামুদ্রিক কোরাল, একে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা সবাই জানি ক্যালসিয়াম অক্সাইড হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে কার কার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, আর এর মানটা বের করতে হবে চুন, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে NCaO3, এটার নিচে তো 1, সমস্যা নাই, NCaO বাই কি বলো 1 তো দরকার নাই, তাহলে হচ্ছে কি W/M সমান হচ্ছে কি বলো W/M। তাহলে 10 গ্রাম বাই আণবিক ভর কত বলো 100, এখানে W এর মান চেয়েছে কি বলো 56, তার মানে এখানে আমি যদি কাটি তাহলে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে W সমান 5.6 গ্রাম, ঠিক আছে। দেখো আমি ক্যালকুলেটর ছাড়াই অঙ্কটা করতে পারছি, কারণ এগুলো অঙ্ক ক্যালকুলেটর ছাড়াই থাকবে, ক্যালকুলেটর ছাড়াই থাকবে এগুলো অঙ্ক, যে ক্যালকুলেটরের বাইরে এগুলো আসবে না, ঠিক আছে। এখন তোমরা যদি এই অঙ্ক করতে যাই, তোমার যদি হচ্ছে ঐকিক নিয়মে করো, ঠিক আছে, পরীক্ষার হলে প্রচণ্ড মানসিক প্রেশার থাকবে, দেখবা নিচেরটা উপরে দিছো, উপরেটা নিচে দিয়েছো, তোমার ঐকিকের ওইটা চলে গেছে, আছে শুধু কিক, তার মানে অঙ্ক করবা আর হচ্ছে কিক খাবা। সো এটা এই জন্য পরীক্ষার হলে এই সূত্রটা ব্যবহার করবা, এখানে আসলে খুব সহজ, ঠিক আছে। আচ্ছা, আমরা খুব সহজে চলে আসছি 23, আমাদের আর 60টা অঙ্ক করলেই আমরা ফুল সিরাত পার হতে পারবো। সেই 60টা অঙ্কর জন্য আমরা সবাই একটু ওয়েট করি, সবাই বলো
আচ্ছা দেখো সবাই ঠিক আছে কিনা দেখো, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? এটা তো আর চলবে না। কোনটা? আচ্ছা দেখো হলো 24, কোনো ব্রেক চলবে না। হ্যাঁ, এই বয়সে যদি তোমার হচ্ছে এত বাথরুম পায় তাহলে তো সমস্যা, তাহলে বুড়ো বয়সে কি করবো? বুড়ো বয়সে তোমার বাথরুমে থাকতে হবে, ঠিক আছে? 20 নাম্বার মিস করছি। আচ্ছা 23 হবে না? আচ্ছা তাহলে 23 দিলাম, সমস্যা নাই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, বুঝতে পারছো? দিন শেষে হিসাব হলো 30টার অঙ্ক, 30টা অঙ্ক মিললেই হয়ে গেছে। আচ্ছা এই অঙ্কটা আমি করব না, আমি কিচ্ছু বলবো না, তোমরা মোলারিটি বা মোলার ঘনমাত্রায় পার্সেন্ট থাকলে বা শক্তিমাত্রা উল্লেখ থাকলে পার্সেন্ট ইন্টু 10, হ্যাঁ, ভাগ হচ্ছে আণবিক ভর, পার্সেন্ট ইন্টু টেক ভাগ আণবিক ভর, ঠিক আছে? আমি একটা অঙ্ক দিই, তোমরা দেখি সবার আগে করে ফেলো। 5.3% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? করো দেখি সবাই, ঠিক আছে? মোলারিটি কত? আমি কই থেকে পড়াচ্ছি, আমি যে কই থেকে পড়াচ্ছি আমি নিজেও জানি না। 5.3 ইন্টু 10 ভাগ 106, ঠিক আছে? 53 ভাগ 106 ভাগ হাফ 0.5, তাহলে 5.3% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? ঠিক আছে, 5.3% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? তার মানে হচ্ছে হাফ, 0.5, ঠিক আছে? আচ্ছা এবার হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক সম্পর্কিত সমস্যা। যেমন আমরা যদি দেখি পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিবি মানে হলো পার্টস পার বিলিয়ন, পিপিটি মানে পার্টস পার ট্রিলিয়ন, ঠিক আছে? আমরা এটা জানি কি, মিলিয়ন মানে হচ্ছে কি বলো, 10⁶, এটা জানি 10⁻⁹ হচ্ছে 9, এটা জানি 10⁻, কি বলো, 12। এখন পরীক্ষার হলে দেখবা যদি পার্সেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে উপরে দিবা ছোট মান, নিচে দিবা হচ্ছে বড় মান ইন্টু 10⁶, উপরে দিবা ছোট মান, নিচে দিবা বড় মান 10⁹, উপরে দিবা ছোট মান, নিচে দিবা বড় মান 10⁻, কি বলো, 12, ঠিক আছে? আচ্ছা আমি যে এক্সাম্পলটা দিব সেটাই খুবই গুরুত্বপূর্ণ, সেটাই তোমরা হচ্ছে পরীক্ষার হলে ইনশাআল্লাহ তার কাছাকাছি পাবা। যদি পার্সেন্ট থাকে, পার্সেন্ট মানে হচ্ছে দুটো শূন্য, আমি তাই দুটো শূন্যকে কমাই দিব, খুব সহজ। তার মানে পিপিএম মানে হচ্ছে কি হতো, পার্সেন্ট ইন্টু 10⁴, ঠিক আছে? পার্সেন্ট ইন্টু 10⁻, কত হবে, 7, তাহলে পার্সেন্ট ইন্টু 10⁻, কত হবে বলো, 10। তার মানে পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন আর পার্টস পার ট্রিলিয়ন। প্রত্যেক ক্ষেত্রে আমি দুটো করে শূন্য কমিয়ে দিয়েছি। এই কমিয়ে দেওয়ার ফলে আমরা যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের হচ্ছে মান সম্মান। তখন আমরা এদের একটা অঙ্ক যেটা পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাতাসে নাইট্রাস অক্সাইডের ঘনমাত্রা 0.046%,
ppm এককে এই মান কত? করো দেখি, ppm এককে এই মান কত? খুব দ্রুত করো। কি বান্দারা আছো সবাই? কি অবস্থা তোমাদের? বলো কি অবস্থা? তাহলে কি আমরা কোথায় বসাবো? যেখানে পার্সেন্টেজ আছে, তাই না, এখানে বসাবো। তাহলে পার্সেন্টেজ জায়গা আছে 0.046 ইন্টু 10⁻⁴ কত? 4। তাহলে দশমিকের পরে 3টা অঙ্ক আছে, 3 ঘর চলে যাবে, তার মানে আনসার হবে কত? 460, 460। ঠিক আছে, 460, 460, 460। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কি অবস্থা বলো? আচ্ছা, তোমরা এই তোর মোবাইলে দে, আমারটা চার্জে বসা। 5% আছে। আমারটা চার্জে চার্জে চার্জ দে। ওকে ওকে ওকে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাড়াতাড়ি 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 করো। আচ্ছা, চলো আমরা আসি আসি হচ্ছে 460 কত নাম্বার অঙ্ক গেল? কত নাম্বার? 24। এবার আসো 25 নাম্বার 25। 25 নাম্বার রাহাতের রুম ফাঁকা আছে না? তাহলে এখানে গোতাতেছিস কি জন্য? আচ্ছা দেখো, 25 নাম্বার অঙ্কটি আমরা হচ্ছে করব কোনটা? সেটা হচ্ছে হ্যাঁ, ডাক্তারি অঙ্ক। বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টে কিছু একক ব্যবহার করা হয়, যেমন হচ্ছে মিলিমোল পার লিটার থেকে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা জানি যে হচ্ছে লিটার থেকে ডেসিলিটার ছোট, তার মানে সবসময় মনে রাখবো বড় থেকে যদি ছোটতে যাও তাহলে গুণ করতে হবে। আচ্ছা, এবং বড় থেকে ছোট থেকে বড়তে আসলে কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে এখানে প্রশ্নটি হচ্ছে 18 দ্বারা গুণ 18 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 18 দ্বারা গুণ 18 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ধরে নাও একজন ডায়াবেটিস রোগী রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে, একজন ডায়াবেটিস রোগী রক্তে গ্লুকোজের পরিমাণ, ঠিক আছে, পরিমাণ 8 মিলিমোল পার লিটার, বলছে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মান কত? মিলিগ্রাম পার ডেসিলিটার এই মান কত? ঠিক আছে, আচ্ছা, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মান কত? গ্লুকোজের পরিমাণ হচ্ছে 8 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মান কত? ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা বড় থেকে ছোটতে যাব, তার মানে আমাকে গুণ করতে হবে।
গ্লুকোজের ক্ষেত্রে এই মানটা 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। সম্ভবত কত 144, 8 8 64 8 চলে 144, ঠিক আছে। দ্যাট মিন্স অঙ্কটা কয় সেকেন্ড লাগবে বলো? 10 সেকেন্ড। এই ধরনের অঙ্ক 10 সেকেন্ডে বেশি লাগবে না। তোমরা জানো উল্টা হয়ে গেলে তার ভাগ করতে হবে, ঠিক আছে। উল্টা হয়ে গেলে তা কি করতে হবে? ভাগ করতে হবে, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, 26 নাম্বার যে অঙ্কটা, এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। যদি না আসে তাহলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, ঠিক আছে। W/M সমান হচ্ছে কি বলো? X/N সমান হচ্ছে V ভাগ হচ্ছে 22.4 সমান VS সমান হচ্ছে PV/RT, ঠিক আছে। এখানে পিভি বাইরে, এখান থেকে যে কোনো একটা অঙ্ক তোমার আসবেই যে কোনোভাবে। এখানে হচ্ছে তুমি সম্পর্ক নির্ধারণ করতে হবে। সম্পর্ক মানে হচ্ছে কার সাথে কার সম্পর্ক আছে সেটাই পরীক্ষায় তোমার আসবে এখানে, ঠিক আছে। কার সাথে কার সম্পর্ক আছে সেটা তোমাকে জানতে হবে। ধরে নাও আমি তোমাকে হচ্ছে একটা অঙ্ক দিলাম যে বলছে এসটিপিতে 8.5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত, ঠিক আছে। অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত, ঠিক আছে। করো দেখি এটা, যে বলছে এসটিপিতে 8.5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত, ঠিক আছে। এই সূত্রে দেখবা কার সাথে কার সম্পর্ক আছে। এসটিপিতে আয়তন বলছে, ভর দেওয়া আছে, ভর মানে W/M, আয়তন মানে হচ্ছে V ভাগ 22.4। আমরা পাশাপাশি লিখবো, লিখার পর মান সম্মান বসাবো। মান বসাইতে অপমান না করলে তুমি নিজেই অপমানিত হবো না। সো যারা এখন পর্যন্ত ক্লাসে আছো ইনশাল্লাহ তাদের জন্য বরকত হোক, আল্লাহ তাদেরকে রহমত দান করুক, ঠিক আছে। কষ্ট করে রাত্রে বেলায় তোমরা এখনো ক্লাসে আছো, মানুষ ঘুমাচ্ছে, হ্যাঁ। সো আতিক ফোন দিছে একদম। তাহলে ভর মানে W/M বসাবো, আর হচ্ছে V ভাগ হচ্ছে 22.4, 22.4 যেহেতু লিটার, আয়তনটাকে আমরা লিটারে বসাবো। তার মানে হচ্ছে 8.5, অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 17, আর V লিটার মানে হচ্ছে 22.4, তার মানে এটাকে আমরা বলবো 2। তার মানে হচ্ছে 2 × V সমান 22.4, তার মানে V সমান হচ্ছে 11.2 লিটার, ঠিক আছে। খুব সহজ। এইভাবে একটা অঙ্ক এখানে আসতেই পারে, কার সাথে কার সম্পর্ক আছে এই সম্পর্ক নিয়ে এখানে একটা অঙ্ক তোমার থাকতেই পারে। সো খুব ক্লিয়ারলি তোমাকে জানতে হবে যে এটা পারো কি না, ঠিক আছে। লেখা শেষ হলে ডান বলো, ডান, এবং বুঝতে পারলো ডান বলো। খুব দ্রুত ডান বলো। আমরা বুঝতে পারছি কিনা একটু জানাইতে পারছি কিনা। আচ্ছা, ভেরি গুড। তোমরা ইয়েস, 330 জনকে চান্স পাওয়ার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা দেখো, টিচারদের সাথে সবসময় মার্জিত ব্যবহার করবা। কেরিয়ার কখন ধ্বংস হয়ে যাবে, কারণ টিচারদের কথা খুবই মূল্যায়ন হয়। কিছু টিচার আবার চিটার আছে। সো টিচিং আর চিটিং দুটো পাশাপাশি হয়। সো দুটাকে আসলে এক করা যাবে না। সো হচ্ছে এজন্য আমি বলি, আমরা ফার্ম গেটে যখন পড়াই, আমি ফার্ম গেটে স্পেশালি যখন আমি পড়াতাম তখন আমি বলতাম যে ফার্ম গেট হচ্ছে বিশ্বমানের টিচিং এবং বিশ্বমানের চিটিং দুটোই আছে, ঠিক আছে। সো দুটোই আমাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। একটাকে অ্যাভয়েড করতে হবে, আর একটাকে হচ্ছে লাইফে অ্যাকসেপ্ট করতে হবে, ওকে। আচ্ছা দেখো 26, এই যে 27 নাম্বার অঙ্ক, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। 27, ভেরি গুড টপিক। সেটা হচ্ছে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এই মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, দেখো যদি প্রশ্নে ভর উল্লেখ থাকে তাহলে আমি বসবো যে n সমান হচ্ছে W/N। n সময় কি বলো? W/N। মোল সংখ্যা সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে আমাদের এই সূত্রটা কি দাঁড়ালো? W/M × E সমান W/M × E।
তুমি বলতে পারো যে একটু সুন্দর করে লেখেন না N1 N2 N2, সেটা লিখবা, তখন সময় W1 M1 E1 W2 M2 E2 এভাবে মান সম্মান বসাবা। এভাবে মান সম্মান বসাইলে যেটা হবে সেটা হচ্ছে প্রশ্নে অনেকবার এই ধরনের প্রশ্ন আসছে, সে প্রশ্নে ভর উল্লেখ দেওয়া থাকলে, ঠিক আছে। যেমন বলছে যে হচ্ছে 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে, দেখো 5 গ্রাম ফেরাস সালফেটকে সেক্রিবির প্রশ্ন কে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্রয়োজন, ঠিক আছে। 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্রয়োজন, ঠিক আছে। এখন আমার হচ্ছে যে এই দুটাকে আমি প্রথম স্টেপে যে কাজ হবে এই দুটাকে আমি পাশাপাশি লিখব। দেখো ফেরাস সালফেট আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে দুটার মান দেওয়া আছে, অর্থাৎ যে দুটার মান সম্মান আছে তাদেরকে আমি পাশাপাশি বসাবো। প্রত্যেকের ভর দেওয়া আছে, তার মানে আমি এই সূত্রটা এবার বসাবো। এই সূত্রে এটাকে আমি বলবো ফেরাস সালফেট, এটাকে আমি বলবো হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখন যার যা মান ঠিক তার পাশে বসাবো। মান বসাইতে অপমান করলে তুমি নিজেই অপমানিত হবা, এই জন্য যার মান ঠিক তার পাশে বসাইতে হবে। তার মানে হচ্ছে 5 গ্রাম ফেরাস সালফেট 5, আণবিক ভর মেবি 152, ফেরাস ফেরিকে তুল্য সংখ্যা হচ্ছে 1, এটা হচ্ছে তুল্য সংখ্যা অবশ্যই জানতে হবে। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে হচ্ছে এটার মানটা চেয়েছে, এই আণবিক ভর সম্ভবত 158, ক্যালকুলেশন করতে যা হবে তুল্য সংখ্যা হলো 5, এই ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আনসার। আর ঠিক আছে, এটাই হলো হচ্ছে শুধু ভর দেওয়া থাকলে আমরা এভাবে সহজে আনসার বের করতে পারবো, ক্যালকুলেশন করার দরকার নাই। ওরা পরীক্ষায় এমন ডাটা দেওয়া থাকবে সেই ডাটা তুমি সহজে আনসার করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে দেখো আমরা ভর উল্লেখ থাকলে আমরা এই সূত্রটা বসাবো। সূত্র কিন্তু একটাই, এটা একটা মহান সূত্র। আচ্ছা, এই মহান সূত্রের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। 2 নাম্বার হলো পরীক্ষার হলে যায় দেখবা যে প্রশ্নে যদি ভর উল্লেখ না থেকে, ঠিক আছে, ভর উল্লেখ নাই, তোমার হচ্ছে এক পাশে ভর আছে আর এক পাশে আয়তন ঘনমাত্রা আছে, তাহলে কি করবা? এক পাশে ভর আছে আর এক পাশে কি আছে? আয়তন ঘনমাত্রা আছে। তার মানে যে পাশে ভর আছে ওখানে লিখবা হচ্ছে V1 S1 E1, কারণ আমরা জানি আয়তন ঘনমাত্রা থাকলে N সমান VS, ঠিক আছে। আর এখানে ভর থাকলে হচ্ছে W/M/E। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা আয়তনটাকে লিটারে নিবা বিকজ তাহলে আনসারটা গ্রামে আসবে। আমরা কিন্তু উভয় পাশে একক পরিবর্তন করব না, কিন্তু কখন একক পরিবর্তন করব? এই পাশে আয়তন ঘনমাত্রা, এই পাশে হচ্ছে ভর, তার মানে দুইটা ডিফারেন্ট জিনিস। তার মানে আমার একক পরিবর্তন করতে হবে, আয়তনটাকে লিটারে নিতে হবে, এছাড়া আয়তন পরিবর্তনের কোনো দরকার নাই, ঠিক আছে। চলে না আমরা একটা অঙ্ক করে আসি, সেটা হচ্ছে 2 মোলার 200 ml 2 মোলার 200 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রশমিত করতে কত গ্রাম HCl লাগবে? কত গ্রাম HCl লাগবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl পাশাপাশি আসবে, ঠিক আছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl আমরা পাশাপাশি লিখব। এখানে দেওয়া আছে হচ্ছে আয়তন ঘনমাত্রা, তার মানে হচ্ছে এখানে VSE, আর এই পাশে আমাদের দেওয়া আছে ভর, তার মানে W/M কি বলো E। আচ্ছা, এখানে আয়তনটাকে আমরা লিটারে নিব। বলছে 200 ml, আমরা হচ্ছে লিটারে নিলে 1000 দ্বারা ভাগ করব, এবং বলছে যে 200 ঘনমাত্রা হচ্ছে 2, এবং তুল্য সংখ্যা ওই যে একটা আছে, তুল্য সংখ্যা হচ্ছে 1, এবং এখানে W এর মানটা চেয়েছে, আণবিক ভর হলো 36.5, এখানে H হলো একটা আছে, তুল্য সংখ্যা কি বলো 1। সো দেখো আমাদের W এর মানটা বের হয়ে যাবে। সো আমরা এক সূত্র দিয়ে সব কিছু করবো, শুধুমাত্র এদের পার্থক্য ঠিক আছে। আচ্ছা, যাদের ঘুম আসে না তারা হচ্ছে ক্লোরিটন নামক তোমাদের হচ্ছে হ্যালোজেন জাতক আছে,
ক্লোরোফর্মের ক্ষেত্রে থেকে তৈরি হয় ক্লোরোটেন। তোমরা কাগজের মধ্যে লিখবা, লিখার পরে এই কাগজটা ধুয়ে তারপরে হচ্ছে পানিটা খেয়ে ফেলবা, দেখবা যে তোমার সাথে সাথে ঘুম পেয়েছে। দেখো আমাদের সূত্রটা কি ছিল, n ইন্টু ই সমান n ইন্টু ই। যদি আয়তন ঘনমাত্রা থাকে n সমান ভিএস, ই সমান ভিএসই, উভয় পাশে যদি আয়তন ঘনমাত্রা থাকে তাহলে ভিএসই ভিএসই। এই ধরনের অঙ্ক সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ভিএসি ভিএসির অঙ্কই আমাদের সবচেয়ে বেশি আসে, ভিএসির অঙ্ক আমাদের সবচেয়ে বেশি আসে। সো আমরা এখন একটা অঙ্ক করব ভিএসি নিয়ে, চলো। বানায় দেই। দেখো 100 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত ml 0.25 মোলার সোডিয়াম অক্সালিক অ্যাসিড প্রয়োজন? ঠিক আছে, বরাবরের মধ্যে দুজনকে আমি পাশাপাশি লিখবো, যে দুজনের মান সম্মান দেওয়া আছে, এবং আমি সূত্রটা বসাবো V1 S1 E1 V2 S2 E2। এবার আমার একক পরিবর্তনের কোনো চিন্তাই নাই, কারণ দুই পাশে কি একই জিনিস আছে। তাহলে এর আছে 100 ml, এর হচ্ছে 0.5, মনে রাখবা 0.5কে তুমি হাফ বসাবা ক্যালকুলেশন সুবিধার্থে। তুল্য সংখ্যা হচ্ছে কত বলো, 1। এখানে হচ্ছে কত ml মানে V2 এর মান চেয়েছে, ঘনমাত্রা হচ্ছে 0.25 মানে 1/4, এবং তুল্য সংখ্যা হচ্ছে কি বলো 2। ক্যালকুলেশন করো তাহলে দেখবা কত সহজ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 2 হবে, এই 2 কাটা যাবে, তার মানে হচ্ছে V2 সমান 100 ml। ঠিক আছে, 100। ওকে, অনেকেই করে ফেলছে 100 ml, থ্যাংক ইউ সো মাচ। একজন বলছে ঘুম না আসলে কঠোর পরিশ্রম করুন, ক্লান্তিতে ঘুম আসবে। আসলে ক্লান্তিতে ঘুম কখনো আসে না, হ্যাঁ, ক্লান্তিতে ঘুম কখনো আসে না, এটা হচ্ছে বড় বিষয় নয়। ঘুমের কারণ হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল কারণ, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে তুমি দেখবা অনেক রাত আছে, সারা রাত তুমি ঘুমাও নাই, সারাদিনও ঘুম আসে নাই, আবার অনেক দিন গেছে সারাদিন ঘুমাইছো, সারা রাতও ঘুমাচ্ছ, তারপরে তোমার শুধু ঘুমই পাচ্ছে, ব্যাপারটা এরকম। এই জন্য ঘুমের কারণ হচ্ছে সাইকোলজিক্যাল, হ্যাঁ। আচ্ছা, একটা স্পেশাল অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে তড়িৎ রসায়নের এই অঙ্কটা কিউ সমান ইএনএফ, এখান থেকে একটা অঙ্ক তোমার থাকবেই। আমরা একটু আগে পড়ে আসছি এন সমান W/m সমান হচ্ছে X/NA সমান ভি ভাগ হচ্ছে 22.4 সমান VS সমান হচ্ছে PV বাই কি বলো RT। এই সূত্রগুলো থেকে হচ্ছে অনেকবার প্রশ্ন আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন আসছে। এখানে আমরা হচ্ছে জানি যে হলো কিউ সমান হচ্ছে IT, আর হচ্ছে ই সমান হচ্ছে N ইন্টু F। দেখো এই Nটা হলো সঞ্চিত ভর, ঠিক আছে, সঞ্চিত ভর, আর এটা হচ্ছে যে ধাতুর তড়িৎ বিশ্লেষণ করবা তার হচ্ছে কি বলো পারমাণবিক ভর। ওকে, আচ্ছা, এই আইটা হচ্ছে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এটাকে অ্যাম্পিয়ারে প্রকাশ করতে হবে। টিটা হলো সময়, সময়টাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। ই হলো চার্জ বা যোজনী বা তুল্য সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আর এনটা হচ্ছে মোল সংখ্যা, ওখানে থেকে লাগতে পারে।
এফ হলো অ্যাভোগাড্রোর সংখ্যা ৯৬,৫০০। এই ফ্যারাডের দুটি মান আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান ৯৬,৪৮৫ কুলম্ব, আর গাণিতিক মানটা আমরা অঙ্ক করার সময় ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে এই ধরনের অঙ্ক অনেকবার পরীক্ষায় আসছে, খুব সহজ সহজ ইজি অঙ্ক আসছে পরীক্ষায়, ঠিক আছে, আবার কঠিন অঙ্ক আসছে। সো এগুলোতে আমি যতগুলো অঙ্ক দিব সবগুলো অঙ্ক থেকেই সাধারণত একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয়ে আমি খুব অ্যামেজিং হয়ে যাচ্ছি। প্রায় এক যুগ আগে রায়হান স্যারের ছাত্রী নৌসিন আপনাকে সালাম জানিয়েছে ভাইয়া, লাইভে আপনাকে দেখে। থ্যাংক ইউ সো মাচ মুবাশশির শাহরিয়ার অর্ণব, তুমি আমাকে ফেসবুকে একটু নক দিবা, আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে হচ্ছে নৌসিন সম্ভবত কেওয়াটখালীর হতে পারে, আহ, ঠিক আছে। আমার হচ্ছে খুব দীর্ঘ সময় কাটানোর একটা জায়গা, তুমি আমাকে অবশ্যই নক দিবা, এবং পারলে নৌসিনকেও বলবো আমার মেসেঞ্জারে নক দিতে, ঠিক আছে। আচ্ছা, আমার শুধু পড়তে গেলেই ঘুম পায়, এর কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এর সাইকোলজিক্যাল ব্যাখ্যা অবশ্যই আছে। দেখো, তুমি ধরো মানুষের ঘুমের কারণ হচ্ছে মস্তিষ্কের ডোপামিন। মস্তিষ্কে যদি ডোপামিন বেড়ে যায় তাহলে মানুষ কি হয়, কি হয়, হাসি খুশি থাকে, তাই না, ফ্রেশ হয়। তাহলে হচ্ছে মস্তিষ্কে যদি ডোপামিন কমে যায় তাহলে সে কি হয়, তার মানে হচ্ছে তার ওই প্রফুল্ল হয় না, খারাপ লাগে, ফিলিংস খারাপ হয়, ঘুম আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে মানসিক বিজ্ঞানীরা বলছে যে ঘুমের কারণ আসলে সাইকোলজিক্যাল ব্যাপার। কীরকম, ধরো তুমি ট্রেন দিয়ে যাচ্ছ, তার মানে ট্রেনে প্রচণ্ড টায়ার্ড, তোমার মস্তিষ্কের ডোপামিন কমে গেছে, তুমি ঘুমাচ্ছ। হঠাৎ ওই ট্রেনের ভিতরে আগুন লাগলো, তার মানে তুমি কিন্তু এবারও ঘুমাবা, কারণ তোমার মস্তিষ্কের ডোপামিন কমে গেছে, তুমি ঘুমাবা। আসলে কি ঘুমাবা না, তুমি আবার ট্রেনের আগুন থেকে বাঁচার জন্য যত পারো দৌড়ায় পালাবা। আমার প্রশ্ন হচ্ছে যে এবার তোমার ডোপামিন কোথায় গেল? তাহলে মানুষের ঘুমের কারণ কিন্তু মস্তিষ্কের এটা না। ঘুম পাইলেই তুমি মনে করবা তোমার জীবনের শৈশবের দিনগুলো কত সুন্দর ছিল, ক্লাস 1-এ দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলা, তারপরে হচ্ছে পঞ্চম শ্রেণীতে তুমি হচ্ছে একটা পুরস্কার পেয়েছিলা, নবম শ্রেণীতে তোমার রেজাল্ট এই ছিল, এসএসসিতে তোমার এমন অবস্থা ছিল। এরপরে ফিল করবা একটা জিনিস, সেটা হলো যে 10 তারিখ তোমার ভর্তি পরীক্ষা, চান্স পেলে তোমার কেমন লাগবে, আশপাশের লোকজন তোমাকে সেলিব্রেট করবে, তোমার ফিলিংসগুলো কেমন লাগবে, সেটা হচ্ছে তোমাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে এইগুলোকে নিজেকে নিজের একটা জগৎ তৈরি করতে হবে সব সময়। অলওয়েজ হচ্ছে কি করতে হবে, তোমার নিজের একটা জগৎ তৈরি করতে হবে। এই জগৎ যদি তুমি তৈরি করতে না পারো তাহলে কিন্তু তুমি ভালো কিছু করবা না, ঠিক আছে। এই জন্য নিজের ভিতরে নিজের মস্তিষ্কে একটা জগৎ তৈরি করতে হবে। চলো আমরা দেখি, বলছে যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে 2 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে 2 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে সোডিয়াম কতটুকু জমা পড়বে, ঠিক আছে। সোডিয়াম কতটুকু জমা পড়বে, ঠিক আছে। ক্যাথোডে সোডিয়াম কতটুকু জমা পড়বে, তার মানে হচ্ছে তুমি দেখো, আমরা এখানে বলছে যে কিউ সমান ENF, তাই না। আচ্ছা, এখানে ই এর মানটা, এন এর মানটা বলছে যে W/N, তার মানে W/M ইন্টু কি বলো এফ। তার মানে দেখো, আমরা দেখছি যে কিউ এর মানটা বলছে 2 ফ্যারাডে, তার মানে 2 ফ্যারাডে। সোডিয়াম ক্লোরাইডে দেখো, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের চার্জ কত বলো 1, ডাব্লিউ মানটা হচ্ছে চাইছে, আর এর পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম, এটা হচ্ছে এফ। এই এফ কাটা, তার মানে হচ্ছে ডাব্লিউ সমান হলো 46 গ্রাম, ঠিক আছে। ডাব্লিউ সমান কত, 46 গ্রাম, দেখা যাচ্ছে নাকি? এই গেছে আমারটা নিয়ে, ঠিক আছে। হুম, দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে
ডাব্লিউ সমান হলো 46 গ্রাম, ঠিক আছে, ডাব্লিউ সমান হচ্ছে 46 গ্রাম। তো এই ধরনের অঙ্ক যত বড় থাক না কেন, শুধু মান সম্মান বসালেই তুমি দেখবা আনসার চলে আসছে। আমি হচ্ছে তোমাদেরকে শুধু মান সম্মান বসাবা, ক্যালকুলেশন করার দরকার নাই, ঠিক আছে। এমন একটা অঙ্ক দিব তোমাদের, আমরা হচ্ছে খুবই শেষের দিকে চলে আসছি। ভেরি গুড, ভেরি গুড। তোমরা আচ্ছা দেখো, আমরা তোমাদের সাথে হচ্ছে কোথায় ছিলাম, ওকে। আচ্ছা আমি একটা অঙ্ক দিব, এই অঙ্ক দিলে আমরা হচ্ছে পরেরটাতে চলে যাব। দেখো আমরা শেষ পর্যন্ত কিন্তু এই ঘুরে ফিরে কিন্তু শুরু থেকেই এই 330 জনই ক্লাস করতেছি। 330 জনের সাথে যেন আমাদের ক্যাম্পাসে দেখা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সো এই দোয়া তোমাদের প্রতি থাকবে, ঠিক আছে। 29-এর আগে আমরা একটা অঙ্ক করব, সেটা হলো কপার সালফেট বা তুতের জলীয় দ্রবণে 5 এম্পিয়ার তড়িৎ 1 ঘন্টা ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা পড়বে? ক্যাথোডে কি পরিমাণ কপার জমা পড়বে, ঠিক আছে। সো একটু লক্ষ্য করে দেখো, আমরা কি বলছিলাম, কপার সালফেটের জলীয় দ্রবণ আমরা লিখবো, ডাইরেক্ট সূত্রটা একটাই, কিউ সমান কি হচ্ছে ইএনএফ। আচ্ছা এখানে কিউ এর মানটা হবে হচ্ছে আইটি, ই হচ্ছে ডাব্লিউ বাই এম হচ্ছে এফ। দেখো আমরা বলছি কপার সালফেট, তাই না, এর চার্জ হচ্ছে 2, তুল্য সংখ্যা 2, আয়ের মান হচ্ছে 5 এম্পিয়ার। 1 ঘন্টাকে আমরা 3600 সেকেন্ড নিব, ঠিক আছে, 3600 সেকেন্ড। এটা হলো 2, ডাব্লিউ মান চেয়েছে। কপার সালফেটের পারমাণবিক কপারের পারমাণবিক 63.5 ইন্টু 96,500। ক্যালকুলেটর ছাড়া কি হবে, দরকার নাই, তুমি জাস্ট মান সম্মান বসাও, এত ইজি মান দিবে, উপরে নিচে কাটলে একটা সহজ মান চলে আসবে, ঠিক আছে। আচ্ছা ঘুরে ফিরে আমরা কিন্তু 330 জন ক্লাস করতেছি, এবং এটি হচ্ছে বিষয়। 29 নম্বর অঙ্ক আমরা আবার করব। ইএমএফ স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে এ ধরনের অঙ্ক তুমি বড় মান থেকে ছোট মানটা বাদ দিবা, কারণ আমরা জানি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় কি হয়, ইএমএফ এর মানটা পজিটিভ হয়। যেহেতু ইএমএফ এর মান পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা বড় মান থেকে ছোট মানটা বাদ দিলে অলওয়েজ এই মানটাই পাবো। এই জন্য আমরা হচ্ছে এই ধরনের বিক্রিয়া সবসময় করি। তাহলে হচ্ছে দেখো, জিঙ্ক 2 প্লাস এবং সিলভার প্লাস তড়িৎ দ্বয়ের জারণ বিভব যথাক্রমে প্লাস 0.799 ভোল্ট এবং মাইনাস 0.70 ভোল্ট। তড়িৎ কোষ্ঠীর
মোট বিভব কত? আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে এই অঙ্কটা পরীক্ষায় অনেক সময় আসে, ঠিক আছে। এর সাথে নানান সমীকরণের শর্ত আসে, শর্তগুলো একটু দেখবা। এখানে একক সম্পর্ক প্রশ্ন আসে, আমরা থিওরিতে পড়ছি, সেই এককগুলো একটু দেখবা। এই পর্যন্ত যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে লেখো ডান, সবাই লেখো ডান। এবার লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্কটা আমরা পড়াবো, এবং শেষ পর্যন্ত যারা থাকবা তাদের জন্য কিছু কথা আছে আমার, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে শেষ করে দিব। তোমরা হচ্ছে লাস্ট কেমনে যে 2 ঘন্টা চলে যায় এখন টের পাই নাই, ঠিক আছে। প্রায় 2 ঘন্টা ক্লাস করে ফেলছি। চলো 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 চলো, এই পর্যন্ত। এরপর আছে ওকে। ত্রিশ নাম্বার লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে পাত্র সংক্রান্ত সমস্যা। পাত্র সংক্রান্ত সমস্যা। তড়িৎ রাসায়নিক সারিতে যার অবস্থান নিচে, সে হচ্ছে বলছে যে জিঙ্ক সালফেট এর দ্রবণ তামার পাত্রে রাখা যাবে কি? ঠিক আছে, মানে হচ্ছে এখন প্রশ্ন হলো যে আসলে এই ধরনের অনেক ডাটা দেওয়া থাকবে, ডাটা দিয়ে থেকে তুমি দেখবা মান যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, বা নেগেটিভ স্বতঃস্ফূর্ত হলে তাহলে রাখা যাবে না। কারণ তুমি যদি তোমার বাড়িতে কাউকে জায়গা দিলে, সে যদি কোনো ঘটনা ঘটায়, তাকে কি রাখা যাবে? রাখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি হবে? জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার, আমরা আগে বিক্রিয়া করব। তড়িৎ রাসায়নিক সারিতে এই জিঙ্কের নিচে আছে কপার, কাজে বিক্রিয়াটি ঘটবে না, এটা হচ্ছে নো রিয়েকশান, ঠিক আছে। বিক্রিয়াটি ঘটবে না, কোনো ঘটনা ঘটবে না, কাজে ওই পাত্রে রাখা যাবে। বুঝতে পারছো? ওই পাত্রে মানে বিক্রিয়া না করলেই তো রাখা যাবে, তাই না? এখন তুমি ধরো বলছে দস্তার পাত্রে, দস্তার পাত্রে, ঠিক আছে, কপার সালফেট রাখা যাবে কি? ঠিক আছে, রাখা যাবে কি? আচ্ছা, রাখলে তো সমস্যা নাই, কিন্তু যদি হচ্ছে সে সমস্যাটা রাখলে কি হবে সেটাই তো বিষয়। রাখা যাবে, রাখলে কি হবে সেটা বিষয়, ঠিক আছে। জিঙ্ক তড়িৎ রাসায়নিক সারিতে উপরে আছে, তার মানে ঘটনাটা ঘটবে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার, তাকে সরাই দিবে, লাথি মেরে বলবে তুমি এখান থেকে সরে যাও। দ্যাট মিনস ঘটনা ঘটবে, কাজে ওই পাত্রে রাখা যাবে না, ঠিক আছে। অঙ্ক করার কোনো দরকার নাই, এভাবে আমরা শেষ করব, ঠিক আছে। ওকে, ঠিক আছে।
30টা অঙ্ক শেষ করলাম এবং হচ্ছে তোমাদের আগামীকাল রাতে তোমাদের সাজেশন ক্লাস সেই 25টা টপিকস পড়াবো। এই 25টা টপিকস পড়লেই আমরা হচ্ছে সেখান থেকে কমপক্ষে 25টা টপিকস পড়লে সেখান থেকে আমরা কমপক্ষে 15টা প্লাস প্রশ্নের উত্তর পারবো। ঠিক আছে, সেই 25টা টপিক্সের ক্লাস হবে আগামীকাল রাত 8টায় এই গ্রুপে। ঠিক আছে, আগামীকালকে হচ্ছে ক্লাসটি হবে রাত 8টায়, ঠিক এই গ্রুপেই ক্লাস হবে। 8টায় হবে আচ্ছা, আগামীকাল রাত 8টায় এখানেই ক্লাস হবে। ঠিক আছে, এই গ্রুপে। ওকে, তাহলে তোমাদের হচ্ছে একটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে এখন পড়াশোনা শেষ করে যে কোনো প্রান্ত থেকে হচ্ছে চূড়ান্ত সাজেশনটা তোমরা অবশ্যই কালেক্ট করবা। চূড়ান্ত সাজেশন আরেকটা জিনিস তোমার মনে রাখবা, লাস্ট কটা দিন নিজেকে প্রচুর টাইম দাও। ক্লাস করলে লস হয় না, হ্যাঁ মনে রাখবা, ক্লাস যদি তোমার গোছায় ক্লাস করো সেগুলো লস নাই। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন ছিল কিনা আমি জানি না, প্রশ্ন থাক না ভাই। কেমিস্ট্রিতে কয়টা ম্যাথ আসবে? আর আচ্ছা, ওটা তো আমি বলেছি 3 থেকে 4টা ম্যাথ, অনেক সময় 5টা ম্যাথও আসে, অনেক সময় 2টা ম্যাথও থাকে। ঠিক আছে, আচ্ছা ম্যাথ নিয়ে আর কোনো সময় আশা করি এই 30টা অঙ্কের বাইরে কোনো অঙ্ক থাকে না। আজকের ক্লাস করে রসায়নের ভয় বিদায় হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি হচ্ছে তোমরা আমার হচ্ছে যারা ক্লাস করতেছো হুসাইন্স ল একটা গ্রুপ আছে, গ্রুপে তোমরা জয়েন করো। ওখানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যাদের গ্যাপ আছে তাদের ক্লাসটা আমরা করে দিব। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি। সো আগামীকালকে আমাদের 25টা টপিক্সের উপরে স্পেশাল ক্লাস হবে। এই স্পেশাল ক্লাসটি আমরা সবাই এনজয় করব, ক্লাসে হচ্ছে গঠন করব। আরেকটা বিষয়, তোমরা জানো যে আমাদের সেন্ট্রাল মডেল টেস্ট হবে সবগুলো সেন্টারে খোঁজ নিবা। আর আমাদের নেটওয়ার্ক পরিবারের সদস্যবৃন্দ নেটওয়ার্ক কেরিয়ার ক্লাবের পক্ষ থেকে ভাইয়ারা থাকবে তোমাদের হেল্পের জন্য। সো আমরা তোমাদের পাশে আছি, কোনোভাবেই হতাশ হওয়ার কিছু নাই। তোমরা হচ্ছে আমাদের খুব কাঙ্ক্ষিত, আমরাও তোমাদের কাঙ্ক্ষিত ইনশাল্লাহ। সকলেই ভালো থাকো, তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।